আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে বলবেন তো? আপনাদের গালি খাওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। নামাজটা শেষ করে 7টা বাজে, বাস আমি চলে আসছি। আগে আমি একটু দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার চেহারা কেমন লাগছে দেখতে, একটু সুইট লাগছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আগে আমি একটু দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার চেহারা। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে। আমি খুব বেশি সময় নিব না, আমি 2-2.5 ঘন্টা লাইভ করব না, বা 1-1.5 ঘন্টারও করব না। আমি খুব অল্প সময়ে সিম্পল কথাতে আমার লাইভটা শেষ করব। আমি নিজের প্রসঙ্গে একটুখানি বলি। আমার নাম লাকি আক্তার। আমি জিনিয়াস শেফ কালিনারি একাডেমির পেজের ওনার। আর ওই পেজটা আমার আজকে 12 বছর যাবত। পুরোপুরি কোনো প্রমোট বা বুস্ট করে আমার পেজটা এত বড় না। আমার পেজটা পুরোপুরি অর্গানিক। হ্যাঁ, পুরোপুরি অর্গানিক। আমি আজকে 12 বছর যাবত এই লাইনে আছি। আমি আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি। সবাই আমার পছন্দের, সবাইকে আমি ভালোবাসি, সবাই আমাকে অনেক ভালোবাসে। আপনাদের যদি ভালোবাসা না থাকতো তাহলে আমি এই পর্যন্ত হয়তো বা কোনোভাবে আসতে পারতাম না। কোনোভাবে আসা মানে আসাটা কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমি এমন একটা পার্সন, এমন একটা মানুষ, আমি সবসময় সত্যি কথা বলি, আর আমি সবসময় মানুষের হেল্প করে চলি। এটা যারা আমার কাছে কোর্স করেছেন, যারা আমাকে পার্সোনালি প্রফেশনালি চিনেন, তারা অবশ্যই ভালো করে জানেন আমি কেমন। কারো খারাপ কথায় আমার কোনো কিছু আসে যায় না, কারো ভালো কথায় আমি উৎসাহ পাই। ঠিক আছে, আমি আবারও বলছি, কেউ যদি আমাকে বিশ্রী কোনো কমেন্ট করেন, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না। কেউ যদি আমাকে একটা ভালো কমেন্ট করেন, তাহলে আপনার ভালো কমেন্ট আমি সারা জীবন মনে রাখবো। আপনার ভালো কমেন্ট আমাকে আরো বেশি ভালো করে ভিতর থেকে। আমি আজকে আসছি সেরা রাঁধুনি নিয়ে। আমার পেজে, আমার মেসেঞ্জারে আমাকে সেরা রাঁধুনি নিয়ে মানে এত কোশ্চেন করতেছে সবাই, এত কথা জিজ্ঞেস করতেছে, আমি বিরক্ত হয়ে আজকে লাইভে আসছি। আমি কিন্তু লাইভ এখন থেকে করি না, আমি অনেক আগে থেকে লাইভ করি। আমার পেজে আমি প্রায় সপ্তাহে একটা করে লাইভ ক্লাস নেই। তারপরে আমি অনেক চ্যানেলের সাথে কাজ করেছি। এটিএন বাংলা বলেন, আই চ্যানেল বলেন, বাংলা ভিশন বলেন, এই রকম আমি অনেক চ্যানেলের সাথে কাজ করেছি। তো আমার সামান্য একটা লাইভ করে সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নেই। আমি অলরেডি আপনাদের সবার চোখে সেলিব্রিটি, আমি আমার নিজের চোখেও সেলিব্রিটি। তো এই সামান্য একটা লাইক করে আমার সেলিব্রিটি হওয়ার তো কোনো দরকার নেই। তো সেরা রাঁধুনি নিয়ে বলি, সেরা রাঁধুনিতে আমি 1424 অংশগ্রহণ করেছিলাম। তখন আমি ডাইরেক্ট অ্যাপ্রন পেয়েছিলাম। আমি তখন যে কাচ্চি বিরিয়ানিটা নিয়ে গিয়েছিলাম, সেম কাচ্চি বিরিয়ানি আমি এইবারও সিজন 8-এ নিয়ে গিয়েছি সেরা রাঁধুনিতে। তো তখন আমি ডাইরেক্ট অ্যাপ্রন পেয়েছিলাম। আসার পথে আমার পায়ের উপর থেকে একটা সিএনজি উঠে গিয়েছিল। হ্যাঁ, এরপরে আমি পরের আর যেতে পারি নাই, অডিশন রাউন্ডগুলোতে আমি আর যেতে পারিনি। তো আমি বাসায় চলে আসছি। আমি তখন ওদেরকে ফোন দিয়ে বলেছিলাম যে আমি যেতে পারবো না, আমার বদলে অন্য কাউকে নিয়ে নেন, কারণ আমার পায়ের উপর থেকে একটা গাড়ি উঠে গিয়েছে। তো এত বছর ধরে আমি কাজ করছি, দেখেন আমি কিন্তু ওই যে 1424-এ ডাইরেক্ট অ্যাপ্রন পেয়েছি। এরপরে গিয়ে আমি সিজন 8-এ গিয়ে যখন আবার অডিশন দিলাম, আমি সেম কাচ্চি বিরিয়ানি নিয়ে গিয়েছি। পুরান ঢাকায় আমার এই কাচ্চি বিরিয়ানি 1 পোর্শন 480 টাকায় সেল হয়। তাহলে বুঝেন আমি কাচ্চি বিরিয়ানিটা কত রিচ করে রান্না করি। আমি ডাইরেক্ট অ্যাপ্রন পেয়েছি সিজন 8-এ। অ্যাপ্রন পাওয়ার পরে অনেক খুশি। আমার জার্নিটা ওইখান থেকেই শুরু। যখন আমি ডাইরেক্ট অ্যাপ্রন পেলাম, অ্যাপ্রন পাওয়ার পরে আমরা যখন 8-10 জন বসেছিলাম, তখন ওখানে একজন দাদা ছিল, ওনার নাম ছিল মেবি টুটেম। আমি সেরা রাঁধুনির মঞ্চ থেকে যে চলে আসছি এই পর্যন্ত আমার 2-1 জন পার্টিসিপেন্ট ছাড়া কারোর সাথে ভালো মন্দ কোনো প্রকার কথাবার্তা হয়নি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার যে এপিসোডগুলি আছে, 1-2টা এপিসোড ছাড়া আমি কোনো এপিসোড এখন পর্যন্ত ভালো করে দেখিও নি, টাইম নাই। আমি ধাপে ধাপে আগাচ্ছি। এরপরে যখন আমাদেরকে একটা ওয়েটিং জোনে বসালো, তখন আমাদেরকে বারবার বলছিল টুটেম দাদা যে ওখানে যাবেন, ওখানে গেলে আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে,
12-13 ঘন্টা শুটিং হবে, কখনো দেখা গেছে দুপুরে খেতে পারবেন, কখনো খেতে পারবেন না। এখনো সময় আছে যে আপনি ডিসিশন নেন যে যাবেন কি যাবেন না, ঠিক আছে? তো বলতো যে এখনো সময় আছে, আপনি ডিসিশন নেন যাবেন কি যাবেন না। তো আমরা সব কিছু শুনে বুঝে তারপরে অ্যাকসেপ্ট করেছি যে আমরা যাব। তো আমাদের যেদিন হলো সেদিন 3 জন না জানি 4 জন নিয়েছিল। নেওয়ার পরে আমরা নেক্সট রাউন্ডে গেলাম, যেটা নাকি আমাদের ওই যে গাজীপুরে ছিল। ওখানে যাওয়ার পরে আমাদেরকে সুন্দর একটা, সবাইকে একজনকে মানে এক রুমে 3 জন করে আমরা থাকতাম, বেডে 2 জন, ফ্লোরে 1 জন। ফ্লোরের বিছানাটাও অনেক সুন্দর। হ্যাঁ, আমরা যে 3 জন রুমমেট ছিলাম, আমি, নাশিতা, মাইমুনা আপু, তো আমাদের 3 জনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। আমরা অনেক হ্যাপি ছিলাম রুমমেটদেরকে নিয়ে। আমি নাশিতা কখনো নিচে ঘুমাতাম, মাইমুনা আপু উপরে ঘুমাতো, আবার মাইমুনা আপু নিচে ঘুমাতো, আমি নাশিতা উপরে ঘুমাতাম। আমাদের সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ঠিক আছে? ওইখানে প্রথম কিছুদিন আমরা শিখলাম একটা প্রোগ্রামে সবকিছু আগের থেকে রুলস অনুযায়ী সাজানো থাকে। আমি অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, ডিপ্লোমা মিষ্টির লড়াই, মার্কস ডেজার্ট কুইন, রানী গুড়া মশলার, এই টাইপের আমি অনেক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি। ওরা কি হয়, সিলেক্ট হওয়ার পরে একটা পেপার দিয়ে দেয় যে আমরা, ওরা কি করবে, আমরা কোনো কিছুতে না করতে পারবো না। হ্যাঁ, তো এরকম একটা পেপার দিয়ে দেয়। বাট রাঁধুনিতে এরকম কোনো ইয়া ছিল না। হ্যাঁ, কোনো ওই যে পেপার সাইন করতে হবে এই টাইপের কোনো কিছু ছিল না রাঁধুনিতে। বাট অন্য অন্য প্রোগ্রামে যখন আমি অ্যাটেন্ড করেছি তখন ছিল। এরপরে হলো গিয়ে আমরা 10 দিন ক্লাস করলাম, ওইখানের মেন্টরদের কাছে ক্লাস করলাম। মেন্টররা আমাদেরকে ফিউশন ফুডের প্রতি একটু বেশি আগ্রহ দেখাতে বললো। তো তাদের প্রোগ্রাম যেভাবে সাজানো হয়েছে সেটাই তারা আমাদেরকে শিখতে পেরেছি। হ্যাঁ, শেফ শাহিনাস ছিল ওখানে, আমাদেরকে খুব সুন্দর অনেক ফ্রেঞ্চ ডেজার্ট শিখালো, একটা ব্রাউনি টাইপের ফ্রেঞ্চ ডেজার্ট শিখালো, অনেকই মজা, অনেক সুন্দর করে শিখাইছে। তারপরে লুবনা ছিল, লুবনা আপুও খুব সুন্দর করে শিখিয়েছে আমাদেরকে, অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো শিখিয়েছে। দেন মেন্টর যারা ছিল, 5 জন মেন্টর ছিল, ওদেরকে যেভাবে গাইড করেছে ওরা কিন্তু আমাদেরকে সেভাবে জিনিসটা শিখিয়েছে। আচ্ছা, এর আগে একটু বলি, এর আগে হচ্ছে গিয়ে আমাদের যে 48 জন মেবি এরকম ছিল, আমার ঠিক মনেও নাই, কারণ আমি না রাঁধুনি থেকে যেদিন আসছি এর পরের দিন থেকেই আমি লাচ্ছা সেমাইয়ের অর্ডার নিয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়ছি যে আমার কোনো কিছু ওদিকে দেখার সময় ছিল না। তো আমার ওদিকে কিছু দেখার সময় ছিল না। আমাদের 24 ঘন্টায় একটা শুটিং হয়েছে, হওয়ার পরে ওদিকে ওই দিন কি দিবে আমাদেরকে আমরা জানি না। আমাদের প্রথম এপিসোড যেটা, সেটা ওই দিন আমাদেরকে কি দিবে আমরা কেউ জানি না, ওই দিন আমাদেরকে কি দিবে। পরে অনেক অপেক্ষার পর দেখলাম আমাদেরকে একটা নারিকেল দিল। নারিকেল আমাদের হচ্ছে গিয়ে ওখানে এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটাকে আমরা যাই বানাই না কেন এটাকে ইউজ করতে হবে। আচ্ছা, আমি কারো কমেন্ট নিচ্ছি না, আমি জাস্ট আমার মনের কথাগুলো বলে যাচ্ছি, যেটা সত্যি আমি সেটা বলছি। এই কোরবানি ঈদকে মাথায় রেখে, কোরবানি ঈদের সময়, এটা তো একটা খুব আমাদের মুসলমানদের জন্য খুব ভালো একটা দিন। এই 3টা দিন তো আমাদের খুবই ইবাদতের একটা দিন, তাই না? তো আমরা কি করলাম, নারকেলটা আমাদেরকে দেওয়ার পরে ওনারা আমাদেরকে 2 ঘন্টার মতো টাইম দিয়েছে। হ্যাঁ, আমরা খাবার খেতে গেলাম, খাবার খেয়ে আসলাম, আসার পর ওই ততটুকু সময়ে কিন্তু সবাই চিন্তা ভাবনা করে ফেলেছে নারকেল দিয়ে কি কি করা যায়। এরপরে আমরা আইসা নারকেল দিয়ে অনেক কিছু, সবাই মোটামুটি ভালো করেছে। যারা ভালো করেছে সেই 20 জনই টিকছে, যারা একটু মানে মোটামুটি থেকে একটু কম ভালো করেছে তারা আউট হয়ে গিয়েছে। তবে প্লিজ বিলিভ মি, সেরা রাঁধুনির কারো সাথে আমার কোনো প্রকার কথা হয় না, দেখা হয়নি, কিছু পার্টিসিপেন্ট ছাড়া। যেমন আমি ওই যে আমরা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খোলা হয়েছে, গ্রুপ, আচ্ছা আমি একটুখানি কমেন্ট করে সাইড করি। জি আম্মু, আচ্ছা ঠিক আছে, আমি এখন কারো কথা শুনতে চাই না প্লিজ। এরপরে আমাদের 24 ঘন্টার একটা শুটিং হলো। শুটিং এর মধ্যে সবাই মোটামুটি ভালো করেছে, যে 20 জন ভালো করেছে ওই 20 জনকে রেখেছে। রাখার পরে আমাদের প্রথম রাউন্ডটা শুরু হলো। প্রথম রাউন্ডে ছিল যে এক একজন লিখবে, সেটা একটা
আইস বক্সের মধ্যে রাখবে, আরেকজন উঠাবে। তো উঠালো, তখনও মোটামুটি দ্বিতীয় রাউন্ডেও ভালো করলাম। আমাদের সিস্টেমটা এরকম ছিল, 2টা রাউন্ড মিলে একটা নাম্বার দিবে, 2টা রাউন্ড মিলে একটা নাম্বার দিবে। আমি কারো কমেন্ট নিচ্ছি না, আমি কারো কমেন্ট দেখতেছিও না। 2টা রাউন্ড মিলে একটা নাম্বার দেয়। হ্যাঁ, যেমন আজকে একটা রান্না করেছি, কালকে একটা রান্না করেছি, যদি একদিন খারাপ করি আর একদিন ভালো করার চান্স আছে। তো এরকম ছিল নাম্বারটা। এখন আমি আমার দিক দিয়ে বলবো, আমি জানি না সাইমা আপু আমার লাইভে আসে কিনা, বাট সাইমা আপুকে আমি বলবো আমার লাইভে এসে কমেন্ট করতে। এখন আমি এখানে আমারটা ক্লিয়ার করতে আসছি। আমাদের 20 জন পার্টিসিপেন্টের মধ্যে 20 জনই ভালো ছিল, আমাদের 20 জনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কারো মধ্যে আমাদের খারাপ সম্পর্ক নেই। এখন কার মনে কি আছে বলা যায় না, কে কি চিন্তা করে লাইভে আসছে সেটা আমি জানি না, বাট আমি আমার দিক দিয়ে আসছি। আমাকে অনেকে গালি দেয়, আমি নাকি হিংসুটে, আমি নাকি ঝগড়েটা। হইতেই পারে, মেয়ে মানুষ যদি ঝগড়া না করি তাহলে কিভাবে হবে। তবে আমি স্যাক্রিফাইস করতে জানি, আমি জানি আমার ভিতরে আল্লাহ এই গুণটুকু দিয়েছে। কেউ যদি আমাকে 2টা কথা বলে, আমি যদি মনে করি এই 2টা কথা আমি শুনবো না, ওকে ফাইন, আমি শুনবোই না। আচ্ছা যাই হোক, তো আমাদের প্রথম এপিসোডটার কথা একটুখানি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে 48 ঘন্টা আমরা দাঁড়ায় ছিলাম। হ্যাঁ, একটু বসতাম, একটু দাঁড়াতাম। আবার আমাদের ওইখানে একজন দাদা ছিল টুটেম, উনি আমাদেরকে বলতো একটু চুলাটা জ্বালান, অনেক ঠান্ডা। এখন শুটিং এর সময় এটা স্বাভাবিক, আমরা যখন কোনো চ্যানেলে শুটিং করতে যাই তখন তারা আমাদেরকে বলে যে আপু আপনি যেভাবে লুকে থাকবেন, যেভাবে মেকআপ নিবেন, যেভাবে আপনি জুয়েলারি, শাড়ি, কসমেটিক ইউজ করবেন, আপনি ওই রাউন্ডে সেম জিনিসটাই আপনাকে করতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা স্বাভাবিক থাকে। তো শুটিং এর দিন সকালবেলা যখন আমরা স্টেজে উঠলাম তখন অনেক গরম ছিল, মোটামুটি সবাই কমফোর্টেবল ড্রেস পরে গেছে যেন খুব একটা বেশি গরম না লাগে। যখন সন্ধ্যা হলো তখন অনেক ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কি হবে, আমরা তো তখন আর শালও নিতে পারবো না বা সোয়েটারও নিতে পারবো না, কারণ আমাদেরকে কিন্তু একটা বেজি ফলো করতে হবে, কারণ একটা এপিসোড একটাই থাকবে। আমার একটা জিনিস খুব আমার মনে লেগেছে, আমরা যখন সেটে দাঁড়িয়ে আছি বাহিরের দিকে কিছু মানুষ ছিল, হ্যাঁ, তারা সোয়েটার পরেনি। তো আমি টুটেম দাদাকে জিজ্ঞেস করলাম, আমরা নয়তোবা পরিস্থিতির শিকার, পড়তে পারবো না সোয়েটার, আপনারা পড়তেছেন না কেন? বলে আপনারা সোয়েটার পরেননি, আপনারা হচ্ছেন আমাদের পার্টিসিপেন্ট, আর আপনাদের সামনে আমরা সোয়েটার পরে দাঁড়িয়ে থাকবো? আমাদের কি আল্লাহ বিবেক বলতে কিছু দেয়নি? আমার কাছে খুব এই কথাটা আমার খুবই আন্তরিক লেগেছে, যে আমরা সোয়েটার পরিনি বলে তারাও সোয়েটার পরেনি, দাঁড়িয়ে আছে। আমরা ঠান্ডা ফিল করতেছি বলে তারাও কিন্তু ওই যে কম্বল মুড়া দেওয়া ছিল না, দাঁড়িয়েছিল, এভাবেই দাঁড়িয়েছিল। এরপরে হচ্ছে গিয়ে আমাদের ওই এপিসোডটা শেষ হলো, আমরা 10 দিনের একটা ক্লাস করলাম, মেন্টরদের কাছে পেলাম। মেন্টররা যতটুকু পারে, তাদের ভিতরে যতটুকু প্রতিভা আছে তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। আমি নর্মালি যখন কোনো ওয়ার্কশপে যাই, আমি যখনই কোনো ইনস্টিটিউটে ক্লাস নেই বা কোনো পাবলিক প্লেসে ক্লাস নেই, আমি তখনই তাদেরকে বলি, আমার স্টুডেন্টদেরকে বলি, দেখেন আপনি কি পারেন সেটা আমার দেখার বিষয় না, আমি কি পারি সেটা আপনার দেখার বিষয় না। এখন আমি শিখাচ্ছি আমার রেসিপি রাইট, আমারটা যদি আপনার মন চাই শিখবেন, না মন চাইলে নাই। আমি এটা সব সময় বলি। এখন মেন্টর আমাদেরকে ফিউশন ফুডের প্রতি বেশি একটুখানি দিতে বলেছে, হ্যাঁ, জ্ঞান দিতে বলেছে। তো আমরা মেন্টরদের কথা শুনেছি, মেন্টররা হয়তো বা রাগে বাগে আমাদের সাথে আবার অনেক সময় বলতো যে একটু ভালো করে শিখেন, ভালো করে লিখেন। তারপরে দেখা গিয়েছে যে মেন্টররা আমাদেরকে খুবই বোঝানোর চেষ্টা করেছে। আমি 13-14 পর্যন্ত যতটুকু ছিলাম, আমি মেন্টরদের বাজে কোনো কথা বা বাজে কোনো কিছু আমি কানে পাইনি বা আমার চোখে লাগেনি। এখন সবাই যদি আমাকে মেসেজ দিয়ে বলেন যে আপনি এটা বলেন, এটা করেন, সেটা করেন, যেটা সত্যি আমি সেটাই তো বলবো। হ্যাঁ, এরপরে 13-14 কথা, এই যে সবাই যে বলেন ঝগড়াইটা মহিলা, হ্যাঁ, ঝগড়াইটা মহিলা, কাইজা খুন্নি, এইটা সেইটা, হ্যান ত্যান, আগ্রাম বাগ্রাম, কত কিছু বলে আমাকে মেসেঞ্জারে আইসা, কমেন্টে আইসা। এখন আমি আমার 13-র কাহিনীটা বলি। যেদিন আমাদের এই বাংলা খাবারের এপিসোডটা ছিল, আগেরগুলো বাদ, আগেরগুলো তো আমি আর কোনো কিছু রং কিছু দেখি নাই কা, আমার বলে কোনো লাভ নেই কা। আর আমাদের ওখানে রাধুনির স্টেজে আমাদের সবকিছুর খুব সুন্দর খেয়াল রাখা হতো। আমরা দুপুরে কি খাবো, আমরা রাতে কি খাবো, আমরা সন্ধ্যায় কি খাবো,
সকালের নাস্তায় কি খাবো সব কিছুর খেয়াল রাখা হতো। হ্যাঁ, অনেক সকালে আমাদেরকে উঠতে হতো, সকালের নাস্তাটা কেউ নিতে চাইতো, আবার কেউ নিতে চাইতো না। হ্যাঁ, কিন্তু রাঁধুনির যারা আছে তারা সবসময় চাইতো আমরা যেন সবগুলো খাবার সময় মতো নেই, কারণ আমরা স্টেজে দাঁড়িয়ে কাজ করব। আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের ফ্যামিলি থেকে তারা আমাদেরকে নিয়ে গেছে একটা কথা বলে যে দেখার দায়িত্ব এখন আমাদের। আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের ফ্যামিলিদেরকে এই ইয়াটা কে দিবে? হ্যাঁ, কৈফতটা কে দিবে? এই চিন্তা করতো। আবার চিন্তা করতো সেটের মধ্যে যদি মনে করেন বাই চান্স আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমার জন্য বাকি 19 জনের কষ্ট হয়ে যাবে। 19 জন কিন্তু দাঁড়িয়ে থাকবে, আমি ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু তারা কোনো কাজ করতে পারছে না। জিনিসটা কিন্তু এই রকম। তো সবার কথা চিন্তা করে অনেকে বললো যে আমরা সকালের নাস্তাটা নিব না। তো ওকে ফাইন, রাঁধুনি থেকে বললো যে নিয়েন না। এরপরে আমরা যখন রাঁধুনির ক্যাম্পিং এ যাচ্ছি, আসাদুজ্জামান পিন্টু ভাই যে আছে সে কিন্তু আমাদেরকে নেওয়ার সময় বলে দিছে যে আপু বাসার থেকে কেউ আসতে পারবে না, দেন আপনি যে কয়দিন আমাদের ইয়াতে আপনি আছেন, হ্যাঁ ইয়াতে আছেন, তো আপনি যেতে পারবেন না বাসায়। ঠিক আছে, আর এইগুলি কিন্তু আমাদেরকে বলেই নিয়ে গেছে আগে থেকে, এমন না যে ওখানে নতুন করে গিয়ে বলছে। আমরা রাঁধুনির মঞ্চ থেকে বের হতে পারবো না, তারপরে আমরা ওখান থেকে বাসায় আসতে পারবো না, তবে আমরা ফোনে কথা বলতে পারবো, এরকম ছিল। তারপরেও আমি যখনই আসাদ ভাইকে ফোন দিছি যে আসাদ ভাই আমার বাসায় এই প্রবলেমটা হয়েছে, আমাকে এখন যেতে হবে, ওনারা নিজস্ব গাড়ি দিয়ে আমাদেরকে পাঠাতো। আবার পরের দিন ফোন দিয়ে বলতো আপু গাড়ি পাঠাবো। আমরা যদি বলতাম যে না ভাই গাড়ি পাঠানো দরকার নেই, আমি নিজে থেকেই আসতেছি, তখন তারা গাড়ি আর কোনোটা পাঠাতো না। তারপরে মনে করেন এরকম উনাদের কিন্তু কথা ছিল যে উনারা আমাদেরকে নিয়ে যাবে কিন্তু আসতে দিবে না। হ্যাঁ, বাট আমরা কি করছি, আমি একটু ফোনটা এখানে রাখি। বাট আমরা কি করেছি, আমরা ওখানে যাওয়ার পরে পুরোপুরি স্বাধীনতা পেয়েছি। এখন রাতে বের হওয়া নিষেধ ছিল ওখানে, কারণ ওখানে অনেক শিয়াল আছে। হ্যাঁ, ওখানে অনেক শিয়াল আছে, তো ওনারা আমাদের পুরোপুরি খেয়াল রাখতো, বলতো যে রাতে ওখানে কেউ বাহিরে ঘুরবেন না, এটা আমাদের সেফটির জন্য, আমাদের ভালোর জন্য বলতো। ওখানে একটা ছেলে ছিল ফাহিম করে নাম, আলহামদুলিল্লাহ ছেলেটার বয়স কেমন হবে 23-24 বছর বয়স হবে, বাট আমাদের যে খেয়াল রেখেছে, আমাদের বাবা মারা যেমন সন্তানের খেয়াল রাখে, ওই ছেলেটা সেম করে আমাদের খেয়াল রেখেছে। তো 13-14 কথা একটুখানি বলি। যেদিন আমাকে ওই যে নওশিন মুবাশিরা এরকম একটা মেয়ে আমাকে দেওয়া হয়েছিল, হঠাৎ করে নিশাত আঞ্জুম ওর ব্ল্যাক স্কাপের পাওয়ারটা ইউজ করলো, আমার পার্টনার ও নিয়ে গেল, ওর পার্টনার আমি নিলাম। এখন কথা হচ্ছে আমার পার্টনার কলার মোছা দিয়ে কিছু বানাইতে পারে না, আর আমি তো পারি না, আমি একদম পুরাই আন্ডা। এরপরে দেখা গেছে ও কলার ফুল দিয়েও কিছু বানাতে পারে না, সাইমা আপু, আমিও পারি না। তো সাইমা আপুকে আমি প্ল্যানটা বললাম, সাইমা আপু আমরা এভাবে এভাবে করি। আচ্ছা ঠিক আছে করো। তো সাইমা আপুর সাথে আমার কথা হয়েছে প্ল্যান এ প্ল্যান বি, যে আমরা কলাটাকে এভাবে এভাবে কাটবো, কলার ফুলটাকে ইয়ারটাকে। সাইমা আপু আবার বললো আমি কলার ফুল 2-1 বার দেখেছিলাম বাসায় রান্না করতে, আমি ওইভাবেই করি। ঠিক আছে তুমি কলার ফুল করো। তো কলার ফুল সাইমা আপু অনেক এফোর্ট দিছে, আর আমি জানি না সাইমা আপুর মানে আমার সাথে সাইমা আপুর সাথে খুব ভালো সম্পর্ক, এটা মিথ্যা কথা বলে লাভ নেই, বাট হয়তো বা আমি বেশি অস্থির হয়ে গিয়েছিলাম সেদিন। সাইমা আপু এমন হইতে পারে যে আমার জন্য উনি বাদ পড়ছে, উনার জন্য আমি বাদ পড়িনি। এই যে অনেকে আমাকে না মেসেঞ্জারে বলেন, কমেন্টে গিয়ে বলেন যে সাইমা যদি ওই দিন ঠিকঠাক মতো কিছু করতো আপনি হয়তো বা থেকে যেতেন। না ভাই, আমি যদি ঠিকঠাক মতো কিছু করতাম তাহলে সেদিন সাইমা থেকে যেত। হ্যাঁ, তো সাইমা আপুকে আমি বলছিলাম যে কলাটাকে আমরা কেটে সিদ্ধ করে এটাকে বেসনের মধ্যে মানে মিক্স করব, মিক্স করে ভাজবো, এটা একটা চিপসের মতো হবে, যেহেতু আমরা কলার মোছা কখনো রান্না করিনি। তো এটা যখন করলাম তখন দেখলাম যে বেসনটা ওটার মধ্যে মিশতেছে না, তখন সাইমা আপুরে বললাম সাইমা আপু এটা বাদ দাও, অন্য কিছু করো, ভর্তা করে ফেলো। তো সাইমা আপু আবার বললো যে না দেখি আর কি করা যায়, বাদ দিব কেন, আর একটু চেষ্টা করে দেখি। এবার কে ফার্স্ট হয়েছে, কে থার্ড হয়েছে, কে লাস্ট হয়েছে আমি কিছু জানি না, বলতেছে আস্তে আস্তে আসি। তো ওই দিন আবার আমাদের নাম্বারটা খুব কম আসছে, আমাদের ভালো হয়নি। আমি আবার বাগেরা শুটকির ভর্তা করেছি। চাপা শুটকি অনেক সময় পেটটা তিতা বের হয়, হ্যাঁ পুঁটি মাছের শুটকি যেটা আছে সেটা। সেই দিন আমাদের সাথে সেম জিনিসটা হয়েছে, শুটকি মাছের পেট তিতা, এটা হচ্ছে আমাদের কপাল। শুটকির ভর্তা বাসায় করলে সবাই হাত চেটে ভাত খায়, সেখানে আমাদের শুটকি মাছের ভর্তা তিতা হয়ে গেছে।
তো সেই দিন সেজুতি আপু কুমু ছিল 18 পয়েন্ট, আর আমি সাইমা আপু ছিলাম 18.4। এখন যদি আমি একটা কথা বলবো, যে অনেকে বলে না 9-6 করে বাদ দেওয়া হয়, আমার মনে হয় সেদিনই কুমুকে আর সেজুতি আপুকে বাদ দিয়ে দেওয়া হতো। আর যদি এখানে 9-6 করে রাখা হতো, তাহলে আমি লাকি ফার্স্ট হতাম। কিভাবে ফার্স্ট হতাম জানেন? আমি হচ্ছে গিয়ে শুভ মহিত্রর সাথে আজকের থেকে 7-8 বছর আগে কাজ করেছি। সে আমাকে খুব ভালো করে চিনে, ভালো করে জানে। উনি ইন্ডিয়া থেকে শেফ নিয়ে আসছে, ওই শেফের সাথে আমি নিজে কাজ করেছি লাইভ শেরাটনে। ওনার সাথে আমি প্রায় কয়দিন, 3 দিন না জানি 4 দিনের মতো ওনার সাথে আমি কাজ করেছি। যদি এরকম করে রাখা হতো, তাহলে ওই দিন ওনারা আমাকে রেখে দিত, আমাকে যেতেই দিত না। আমি এই রাধুনির প্রোগ্রামে কোনো 9-6 পাইনি। দেখেন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কিন্তু খুব একটা বেশি এইরকম বড় মানের শো হয় না। রূপচাঁদা হয়তো এই আমাদের মতো মানুষের কারণে রূপচাঁদা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, হচ্ছে না। এখন একমাত্র সেরা রাধুনিটাই হচ্ছে। আমাদের দেশের গর্ব এটা, আমাদের বাংলাদেশের গর্ব। আপনারা জানেন অনেক দেশে আমাদের সেরা রাধুনিটাকে খুব মন দিয়ে দেখে। এটা একটা ফ্যামিলি অনুষ্ঠান, হ্যাঁ, খুব মন দিয়ে দেখে। আমরা যদি এমন করি, তাহলে আমার তো মনে হয় না নেক্সট ইয়ার সেরা রাধুনি আর আসবে। উনাদের কি লাভ? উনাদের কি লাভ আমাদেরকে হাইলাইট করে? এই যেমন অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে সেলিব্রিটি হওয়ার জন্য আসছি। কে ভাই, আমি সেলিব্রিটি হওয়ার জন্য আসুন? আমি অলরেডি সেলিব্রিটি। আমি এই পর্যন্ত 50টা চ্যানেলের সাথে কাজ করছি, অনেক পত্রিকায় আমার রেসিপি যায় আসে, আমার নিজস্ব একটা পেজ আছে, এগুলি দিয়ে কি আমার পেট চলে? তাহলে সেলিব্রিটি হওয়ার কি আছে? এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই সমস্যা, সেই সমস্যা, এটা সেটা, তাহলে আপনারা আমাকে ভালো বলবেন। আমি এখন সত্যি কথা বলতেছি, সত্যি কথার কোনো ভাত নাই। আমার এখনো মনে আছে মৌসুমী মৌ আপু, যে নাকি হোস্ট করে, উনি খুবই ভালো একটা পার্সন। পূর্ণিমাকে অনেকে বলে যে খাবারের টেস্ট বুঝে না, বাট পূর্ণিমা খাবারের টেস্ট খুব ভালো বুঝে। আমি আমার কারণে বাদ পড়েছি, আমি কারো কারণে বাদ পড়িনি। আমাকে কোনো 9-6 করে বাদ দেওয়া হয়নি, ঠিক আছে? আপনাদের কমেন্টে আচ্ছা, একটা মানুষের লাইভ দেখে পুরা সেরা রাধুনির বদনাম বাঙালি পরে কাদা ছোড়াছুড়ি করতেছে। হ্যাঁ, আমরা তো বাঙালি, আমাদের কাজই হচ্ছে কাদা ছোড়াছুড়ি করা। আমরা ভালো জিনিস কখনো দেখতে পারি না। সেরা রাধুনির মহামঞ্চে আমি কখনো দেখিনি 9-6 হইছে, কখনো আমাদের খাবারের কষ্ট, কখনো আমাদের রুমের কষ্ট, এই টাইপের কোনো কিছুই আমরা ওখানে পাইনি। আমাদেরকে পুরোপুরি একদম ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। আর আমি এখানে কোনো বদনাম করব না। এরপরে আমাদের সবগুলো দেখেন, এখানে যে 48 জন পার্টিসিপেন্ট সিলেক্ট হয়েছে সবাই যোগ্য, কেউ অযোগ্য না, কেউ না জানা পারসন না। সবাই মনে করেন 7 ঘাটের পানি খায় এখানে আসছে আমার মতো। কেউ না যায় না, এখানে কেউ আসে নাই কা। আমরা সবাই পারদর্শী, এমন না যে আমরা কেউ পারি না। কেউ বলতে পারবে না যে আমি রান্না পারি না, সেরা রাধুনিতে গেছি সিলেক্ট হয়ে গেছি, এটা কেউ বলতে পারবে না। আপনারা তাদের আইডি ঘাটেন, দেখেন মোটামুটি তারা ভালোই পারে। সাফায়েত তো অনেক ভালো, সাফায়েত অনেক ভালো। সাফায়েত, পূর্ণিমা ম্যাম সবার ভুল ধরে না আপু, যেটা ভুল সেটাই ধরে। হ্যাঁ, যেটা ভুল সেটাই ধরে। আমাকে যাদের সেরা রাধুনিতে দেখে ভালো লেগেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেরা রাধুনির মহামঞ্চে আমি কোনো 9-6 পাইনি। অন্য কোনো পার্টিসিপেন্ট পেয়েছে, তাদের লাইভ দেখে আমি লাইভে আসিনি, বা আমি সেরা রাধুনির কোনো গুণগান গাইতে আসিনি। সেরা রাধুনির যদি আমি গুণগান গাই, তাহলে আমার তো কোনো লাভ নেই, আর যদি বদনামও করি তাতে আমার কোনো লোকসান নেই। আমি যেটা সত্যি সেটাই বলতেছি। আমার সাথে যেটা হয়েছে আমি আপনাদেরকে সেটা বলতেছি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি কি আমার চোখে দেখায় বিশ্বাস করব না কানে শোনায় বিশ্বাস করব? আমি আসার পর কি হয়েছে আমি জানি না, বাট এটা সবার ধারণা যে আমি সব জানি। আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিতেছেন, আমার মেসেঞ্জার একদম মানে আমি ওই রাধুনির প্রোগ্রাম নিয়ে এত প্রশ্ন পাচ্ছি, যার কারণে যে আমার ক্লাসের
মেসেজগুলো আমার স্কিপ হয়ে যাচ্ছে। এই কারণে আমি 7টা বাজে পোস্ট দিয়েছি যে আমি 7টা বাজে লাইভে আসবো। আমরা রাধুনীকে ছোট করে দেখছি না। রাধুনী আমাদের জন্য গর্বের একটা জায়গা। বিশেষ করে আমি এগুলোকে সম্মান করি, আমি ভালোবাসি। আমার বাচ্চার মতো আমি যদি কোনো রান্না করি সেটাকে আমি সাজানোর সময় চিন্তা করি যে একটা বাচ্চাকে কিভাবে সাজানো যায়, একটা রান্নার খাবারকে তার সাথে তুলনা করে আমি সাজানোর চেষ্টা করি। সেরা রাধুনীর মহামঞ্চ আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বেস্ট একটা প্ল্যাটফর্ম। এটা খুবই সম্মানের একটা জায়গা। আমি বলবো যে আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন না সেরা রাধুনীর পেজে গিয়ে। কারণ হচ্ছে গিয়ে আসলে ভালো খারাপ মিলিয়েই তো সবকিছু, তাই না? কার সাথে কি হয়েছে সেটা আমার হচ্ছে গিয়ে চোখে দেখা বিশ্বাস করতে হবে, কানে শোনা বিশ্বাস করলে হবে না। কানে শোনা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমি কোনো পার্সিয়ালিটি দেখিই নাই সেরা রাধুনীতে। আমার সাথে যতটুকু মানে হওয়া দরকার ছিল ভালো কিছু, আমি তার চাইতে বেটার পেয়েছি। আমি অনেক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি, আমি কখনো কোথাও পার্সিয়ালিটি দেখি নাই। হেরে যাওয়া লুজারগুলি সব সময় বলে পার্সিয়ালিটি হয়। আমরা অনেক কাজে ব্যস্ত। আমি যখন সেরা রাধুনী থেকে চলে আসছি, আসার পরেই আমি সেমাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ আমি 17 লক্ষ টাকার সেমাই সেল করেছি 1 মাসে। ওখান থেকে আসার পরে আমি সেরা রাধুনীতে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে আমার এমন কি আমি পাইতাম? হ্যাঁ, তবে আমার সম্মান বাড়তো, আমার নাম বাড়তো, আমার পরিচিতি বাড়তো। আমি সেই লোভেই ওখানে গিয়েছি। সম্মান টাকা দিয়ে কেনা যায় না, নাম পরিচিতি টাকা দিয়ে কেনা যায় না। সেই জিনিসটার জন্যই আমার ওখানে যাওয়া। তো ওখান থেকে আসার পর কি আমি বসে আছি? আমি তো কাজ করতেছি আমার মতো করে। আপনারা সবাই ব্যস্ত হয়ে পড়েন, আপনাদের কাছে খারাপ লাগবে না। আর এটা স্বাভাবিক। আপনার ফ্রেন্ড যদি আপনার থেকে কম নাম্বার পায়, যতটুকু কষ্ট না লাগবে, আপনার ফ্রেন্ড আপনার থেকে বেশি নাম্বার পেলে তার চাইতে বেশি কষ্ট লাগবে যে আমার থেকে বেশি কেন পাইল। বুঝছেন? এটা অস্বাভাবিক কিছু না, এটা একদম পুরোপুরি স্বাভাবিক। অনেকে অনেক কিছু কমেন্ট করতেছেন, আমি কারো কমেন্ট পড়বো না, কারণ আমি জানি ভালো মন্দ সবাই সব মিলিয়ে অনেকে কমেন্ট করছেন। বাট মন্দ কমেন্টগুলো যদি আমার চোখে পড়ে আমার কাছে খারাপ লাগবে, যার কারণে আমি সবার কমেন্ট ধরবো না, পড়বো না। আমি আমার মতো করেই বলতেছি, যেটা যেটা সত্যি আমি সেটাই বলেছি আপনাদেরকে। আর এর একজন আপু লিখেছেন, তাহলে অন্য কেউ লাইভে এসে কি বললো সেটা আমার দেখার দরকার নাই। অন্য কেউ লাইভে এসে কি বলে ফেলছে সেটা আমার দেখার কোনো দরকার নেই। পলি সুলতানা, সবাই দালালের ফেনা, কিছু করার নাই। মানুষ শুধু নেগেটিভ কথাবার্তাই শুনতে চায় আপু। রাইট, বাট আমার সাথে যদি নেগেটিভ হইতো আমি অবশ্যই বলে দিতাম। ঠিক আছে, আমার সাথে নেগেটিভ হইলে আমি ছাড়তাম না। আমার সাথে পজিটিভ কিছু হয়েছে বইলা আমার কাছে আমার মনে হয় নাই যে অন্য কিছু আছে। আমি যখন একটা পোস্ট দিলাম, আমাকে 20 পার্টিসিপেন্টের মধ্যে একজন আপু লিখছেন মেসেঞ্জারে, পার্সোনালি মেসেঞ্জারে এসে লিখছেন, আমি তার নাম বলবো না। সে আমাকে এসে লিখছেন যে আমরা তো বাঙালি, নিজের সাথে না হলে সেটা সে বুঝে না। আমি তাকে খুব সুন্দর করে বুঝায়া বলছি যে আপু, আপনি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, সেরা রাধুনির সব পার্টিসিপেন্টকে আপনি ব্লক দিয়ে দেন। আপনি সেরা রাধুনির কোনো অনুষ্ঠান দেখেনি না, সব বাদ দিয়ে দেন। আপনি মনে করেন যে আপনি একদম আপনার মধ্যে মানে আপনি সেরা রাধুনিতে জানি নাই। বাট আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। কেন শুনতে পারবো না? এটা আমার মনের কথা, আমি বলতেছি আমার নিজে থেকে শুনতে পারবো না। কারণ আমি চোখে দেখায় বিশ্বাস করবো না, আপনার একটা শোনা বিশ্বাস করবো। হ্যাঁ, সেরা রাধুনির মহামঞ্চে ওদের যে একটা টিম ছিল, টিম নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না, আমাদের কারো কোনো প্রবলেম ছিল না। অনেকের মুখে শুনি এটা বলছে সেটা বলছে, বাট আমি দেখি নাই চোখে। আমি যেটা দেখি নাই সেটা আমার বলে লাভ নেই। এখন আপনি মনে করেন আপনাকে 5 জন মেন্টর ক্লাস করাচ্ছে। হ্যাঁ, সেরা রাধুনির প্রোগ্রামটা এইরকম, আমরা ফ্যামিলি নিয়ে বসে দেখি, আমাদের সব ফ্যামিলিরা মিলে সেরা রাধুনি দেখে। তো 5 জন মিলে ক্লাস করাচ্ছে ওরা। এখন আমরা বসে আছি, আমাদের ড্রেসের ওন্নাটা হয়তো বা
ঠিক মতো নেই। তো একজন মেন্টর আইসা বলল যে আপু, বিশেষ করে আমাকেই মনে করেন, আমাকেই বললো যে আপু দেখেন এই অনুষ্ঠানটা আমরা ফ্যামিলি মিলে দেখি, আপনি একটু সুন্দর করে বসেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এখন এটা যদি আমার মাইন্ডে লাগে, এটা তো আমার প্রবলেম, আমার ইগোর প্রবলেম। আমি আমার দিক দিয়ে খারাপ কিছু পাইনি। এখন আমি জানি লাইভটা শেষ করার পরে অনেকে আমাকে মেসেঞ্জার এসে অনেক কিছু জিজ্ঞেস করবেন, কোনো প্রয়োজন নাই কোনো কিছু জিজ্ঞেস করার। আমি হয়তো বা লাইভটা 2 ঘন্টা 3 ঘন্টা পর ডিলেটও করে দিব। আর যারা আমাকে ঝগড়াটা বলেন, কাইচা খুন্নি বলেন, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিছি আমার পোস্টের উপরে, পেজে গিয়ে গিয়ে বলবেন, কোনো সমস্যা নাই। আপনাদের এই নেগেটিভ কমেন্টে তো আমার মান সম্মান বাড়ে, আমি কিছু মনে করি না। আমার সবচাইতে বড় মাথার তাজ হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমাকে বলছে, কে কি বলছে তুমি সেটা দেখো না, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ বলেই তো মানুষ তোমাকে বলে। আমি সেরা রাঁধুনিতে আসার 12 বছর আগে থেকে কাজ করি। আমি 5 স্টার বড় বড় হোটেলে কাজ করেছি, আমি 3 স্টার হোটেলে কাজ করেছি, আমি ট্রি স্টেট থেকে নিয়ে মিস্টার বেকারের কিচেন পর্যন্ত কাজ করেছি। কিসের জন্য? টাকার জন্য? ঢাকা শহরে আমার 6 তলা একটা বিল্ডিং আছে নিজের। আমি টাকার জন্য কাজ করি নাই ভাই, আমি এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য কাজ করেছি। আমি শিখবো, আমি পুরোপুরি ভাবে শিখবো। তবে জানেন, আমি এত কিছুর মাঝে যে বাংলা খাবার পারি না, আমি ভুলেই গেছি। আমার উচিত ছিল বাংলা খাবার নিয়েও কিছু শেখার। আমি তো জীবনে কলার ফুল ধরিই নাই। আমরা ঢাকায়ারা কিন্তু খাই না, যারা আমরা, আপনারা ঢাকায়া যারা আছেন আপনারা বুঝবেন। আমরা কলার মোছা কোনোদিন খাইছেন? খান নাই কিন্তু। তুত, যেটা যে তুত দিয়ে তিতা ফল যেটাকে বলে, ওই টক ফল, হ্যাঁ, ওইটা দিয়েও যে রেসিপি করা যায়, এগুলিও তো কখনো ভাবি নাই। নিজের দোষে বাদ পড়েছি। কোন মহামঞ্চে একটা টেবিলের ইয়ার মধ্যে, চেয়ারের মধ্যে বইসা কেউ 9-6 করে না, কেউ বাদ দিতে চায় না। কেউ যদি বাদ দিত, ওই দিন আমি থেকে যেতাম, আমি লাকি আসতাম না। আমি কিন্তু আসার পথে একটুও মন খারাপ করিনি। আমি পারি নাই, আমি চলে আসছি। আমি যদি পারতাম চলে আসতাম, তাহলে আমার মন খারাপ হইতো। আমি যেটা পারি নাই সেটার জন্য আমি চলে আসছি। অনেকে রিয়েলিটি শো গুলি দেখলেই মনে করেন কি যে এখানে পার্সিয়ালিটি হচ্ছে, আসলে তা না। হ্যাঁ, তা না। আপনি একটুখানি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন যে আপনার প্রবলেমটা কি ছিল, আপনার ভুলগুলি আপনি নিজেই ধরতে পারবেন। সেরা রাঁধুনিতে আমার দেখা সবচাইতে বেস্ট রিয়েলিটি শো। রাঁধুনি আমাকে কি দিব? আমি যদি রাঁধুনির নাম করি, রাঁধুনি আমাকে কি দিব? রাঁধুনির মহামঞ্চকে আমি আমার মতো লাকি দিয়েছি। রাঁধুনি আমাকে শেফ কোট পরাই নাই, আমি নিজের কোম্পানির শেফ কোট নিজে গায়ে দিয়ে তারপরে রাঁধুনির মহামঞ্চে গেছি। রাঁধুনিতে যাওয়ার আগে আমি 4 বছর 5 বছর আগে থেকে ক্লাস নেই। আমার নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে আমার শেফ কোড আছে। তবে রাঁধুনির শেফ কোড আমার কাছে বেস্ট এখন মনে হয় এই কারণে যে ওইখান থেকে আমি অনেক কিছু শিখে আসতে পারছি, জেনে আসতে পারছি, সবকিছু বুঝে আসতে পারছি। আপনি জানেন আমি নেক্সটেও ট্রাই করবো রাঁধুনিতে যাওয়ার। আমাদের বাংলাদেশের সবচাইতে বড় রিয়েলিটি শো হচ্ছে রাঁধুনি। প্লিজ রাঁধুনিকে কেউ এত ছোট করে দেখবেন না, রাঁধুনিকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট দিবেন না। কারণ অনেক দেশে আমাদের এই অনুষ্ঠানের কিন্তু আমিও একজন অংশীদার। আমি কিন্তু 13-14 পর্যন্ত আছি। অনুষ্ঠানকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া একই কথা। আমি তো ওখানে ছিলাম। ফাহমিদা টাকা দিয়ে কিনে ফেলছে। দুনিয়ার মধ্যে এমন কেউ জন্ম হয় নাই যে আমাদের মতো ঢাকায় মেয়েদেরকে টাকা দিয়ে কিনবে। তুমি থাকলে কয় টাকা দিতা? দেখেন, সে যদি মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা আমি জানি না, আর এটা আমার জানার দরকারও নাই। কারণ আমি যতদিন ছিলাম আমি তো সে জ্যোতির সাথে ওই রকম কোনো কিছু দেখি নেই হইতে। হ্যাঁ, তবে তাদের অনেক কিছু বিরোধ ছিল যে রাতে রুম থেকে বের হওয়া যাবে না, বাট সে যদি আপু তো হইতো। আর রিয়েলিটি শো গুলোর মধ্যে আপনাকে বাধ্যতামূলক তাদের কথা শুনতেই হবে। আমি যখন প্রথম অংশগ্রহণ করেছি ওই দিন তো আমি ভালোই মেকআপ করে গিয়েছি। এখন ওখানে শোতে যাওয়ার পর আমি মেকআপ নিব না। এই মেকআপ নিয়েও সে যদি আপুর সাথে অনেক ঝামেলা হইতো। সে যদি আপু নিবে না মেকআপ ছাড়া যাবে, আমি রান্নার অনুষ্ঠান করতে গেছি, আমি তো মেকআপ নিব না, এই টাইপের কিছু কথা হইতো। সেই জিনিসগুলি চোখে পড়েছে, সেই জিনিসগুলি দেখেছি। বাট এমন কিছু না, এমন মানে আর এছাড়া আমি এর চাইতে বেশি কিছু দেখিনি। আপু
আপু রাধুনিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া ওই যে প্রতিভা থাকতে হবে তা না, কপালও লাগবে। হ্যাঁ, আমি এত কিছু পারি, আমি এত মানুষের ট্রেনিং দেই, আমি তো বের হয়ে চলে আইসা পড়ছি। বলেন কিসের জন্য? বাংলা খাবারের জন্য। আমি যখন আসলাম আমার শাশুড়ি আম্মা বলতেছে, এই তুমি কি কোনোদিন কলার ফুল খাও নাই, কলার মোছা খাও নাই? আমি বললাম যে আম্মু আপনি কি কোনোদিন রান্না করে খাওয়াইছেন? বলে হ, এটাও তো সত্যি কথা, কত বছর আগে জানি রাঁধছিলাম, আমিও ভুলে গেছি। আমি নিজেই তো সেই জিনিসগুলো নিয়ে বাদ পড়ছি। আমি আবারও একটা কথাই বলবো লাস্টে, হেরে যাওয়া লুজার গুলি সবসময় বলে রিয়েলিটি শোতে পার্সিয়ালিটি হয়। আপনি পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা। আপনি কোনো রিয়েলিটি শোকে ছোট করে দেখবেন না প্লিজ, যাওয়ারই দরকার নাই। কোটি কোটি মানুষ রেসিপি দেয়, তার মধ্যে কয়জন? এক একটা অডিশন রাউন্ডে 200 জন যায়, 200 জনের মধ্যে মনে করেন ওইখান থেকে মাত্র 3 জন সিলেক্ট হয়। এটি যারা পারে না তারাই বলে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক জিনিস। যারা পারে না তারাই বলে বাঙালি সরাসরি দেখতে চেয়ে বেশি কানে শুনে কথা। সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যাপার, আপনি কানে শোনা কথা বিশ্বাস করবেন না চোখে দেখার কথা বিশ্বাস করবেন। আচ্ছা, রাধুনিকে যদি আমি বড় করে তুলি এখানে, আমার লাভটা কি বলেন? রাধুনি আমাকে টাকা দিয়ে কিনবে? আমি আমার জীবনে কেউ যদি টাকা দিয়ে আমার কাছে ক্লাস কইরা বলে যে আপু ক্লাসটা করছি, আমার একটু প্রবলেম হইতাছে, আমি সেই ক্লাসের টাকা তাকে ব্যাক করে দেই। হারাম হালাল বলতে কিছু একটা আছে। আর আপনারা কি মনে করেন যে কোনো একজন কোম্পানি আমাকে টাকা দিবে আর আমি নিয়ে বয়ে বসে থাকবো, আর কোনো কাম নেই খায়া দেয়া? আল্লাহ 2 টাকা খাওয়াও, হালালের পয়সা খাওয়াক, 10 টাকা দরকার নেই। রফিক সরি না, সেজুতির পর আপনি সবাই লাইভ করতেছেন কারণ কি? জাজিরা কেক হাউস, হ্যাঁ, সব মেন্টরদের আইডি দেখেছি, কে কে ওড়না পরে আছে সব। আপনার চোখ নষ্ট, আপনার এই চোখ দিয়ে আপনি যা দেখবেন আপনার কাছে সবই খারাপ লাগবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি এখানে আসছেন নিজেই ভাইরাল হতে আমাদের মাধ্যমে, ওটা হচ্ছে রিয়েলিটি শো। রিয়েলিটি শোর মধ্যে আমরা কিভাবে বসবো সেটা দেখেন। আমি তো বাসায় ওড়না ছাড়া ছবি তুলে তুলে ফেসবুকে পোস্ট দেই, তো সেটা তো আপনার দেখার দরকার নাই। মেন্টরদের পায়ের যোগ্য আমরা না, আমাদেরকে যেভাবে মেন্টররা গাইড করছে, আমি এতটুকু বলবো মেন্টরদের পায়ের যোগ্য আমরা না। তারপরে আমাদের সবকিছু দেখেছে, একটা জায়গায় 10টা প্রশ্ন আমরা তাদেরকে করতাম, কোনোদিন বিরক্ত ফিল করেনি, বলতো আপনাদের আরো প্রশ্ন থাকলে করেন, আরো প্রশ্ন থাকলে করেন। আমাদের দেশে এত সুন্দর একটা রিয়েলিটি শো হচ্ছে, এটা সম্মান না রেখে অসম্মানগিরি করতেছেন। কি ভালো জিনিস, ভালো মানুষকে আমরা দাম দিতে জানি না, ভালো জিনিসকে দাম দিতে জানি না। এতই যদি প্রবলেম হয় রাধুনিকে নিয়ে, আমার যেহেতু অনেক প্রবলেম ছিল রাধুনিকে নিয়ে, তাহলে আমি কেন স্কিপ করলাম না? আমি কেন যুদ্ধ করতে যাব? আমি স্কিপ করে চলে আসতাম। রাধুনিতে আমিও আছি, রাধুনিতে বাজে কিছু বলা মানে আমাকে বাজে কিছু বলা একই কথা তো। আচ্ছা, আমি আমার পোস্টে এসে যদি আপুকে নিয়ে কোনো কমেন্ট চাই না, হ্যাঁ, আমি দেখতেছি সবাই বলতেছে শাইন একাডেমির স্টুডেন্টরা পায়, এটা মিথ্যা কথা। শাহিনের ওরা কেউ যদি তো তাহলে গত বছরের 1 2 3 হলো আইরিশ। আচ্ছা, শাইন একাডেমিতে কে কে আছে সেটা আমরা জানি না, বা বিশেষ করে আমি জানি না, হ্যাঁ, কারণ আমি তো অনেক বছর আগে কোর্স করেছি, কোর্স করে আমি সাথে সাথে ইন্টার্নশিপ ডিপ্লোমায় ঢুকে গিয়েছি, হোটেল রেস্টুরেন্টের কাজে ঢুকে গিয়েছি, নিজেকে ওখানেই ব্যস্ত রেখেছি, সেটা আমি জানি না। তবে আল্লাহ সাক্ষী, আমি এখানে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলিনি, আমার 1%ও মিথ্যা কথা এখানে নেই। আমার সাথে যেটা হয়েছে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। এখন আপনারা কি মনে করবেন সেটা আপনাদের পুরোপুরি নিজস্ব ব্যাপার। আমার সাথে এরকম কোনো কিছু হয় নাই যেটা মানে আমি বলতে ভয় পাবো। আমি মেন্টর গাইডলাইন ভালো পেয়েছি, তারপরে জাজেসদের গাইডলাইন আমি ভালো পেয়েছি। রাইমা সুলতানা রিতা তো অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো মনের একটা মানুষ।
আর আমি সত্যি মন থেকে মানে রাইমা সুলতানা রীতা ম্যামের কৃতজ্ঞ। উনি খুব সুন্দর করে আমাদেরকে ক্লাস নিয়েছে। আমার আজকে লাইভে আসার একটাই কারণ, আমাকে কেউ মেসেঞ্জারে নক দিয়ে উল্টাপাল্টা কথা বললেন না। সাইমা আপুর সাথে আমার রিলেশন খুব ভালো, আমাদের সম্পর্ক অনেক সুন্দর। শুধু শুধু এই যে আইসা যে সাইমা আপু নাম নিয়ে আমাকে কমেন্ট করেন, এর কারণে কি সাইমার সাথে আমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে? অবশ্যই হবে না। সাইমার সাথে আমাদের সম্পর্ক সবারই অনেক ভালো। আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে সরি, আর কিছু করার নেই। সত্যি কথার বলার দরকার ছিল, বলেছি। আর সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ফেক আইডি দিয়ে কারো কমেন্ট করার দরকার নাই, রিয়েল আইডি দিয়েই কমেন্ট করবেন। আপনার যে যোগ্যতা করেছেন তাই বাদ করেছেন না, আমরা ঝগড়ার কারণে বাদ করি নাই। ওখানে আমরা ঝগড়াও করি নাই, ওখানে ঝগড়ার কিছুই ছিল না। আপনারা ঝগড়ার কারণে বাদ করেছেন, এটা একদম পুরোপুরি ভুল কথা। আমরা কোনো ঝগড়াই করি নাই, আমরা কোনোভাবেই ঝগড়া করি নাই। এটা আপনাদের সবারই একটা ভুল ধারণা। সাইমা আপু আসলে সাইমা আপু একটা কমেন্টে লিখে দিয়ে যাবেনি, আপনাদেরকে পিন পোস্ট করে দেব, পড়েন। সব পার্টিসিপেন্ট ভালো ছিল, সব জায়গায় সবাই কিন্তু সবার প্রিয় হইতে পারে না। হয়তো একজন পার্টিসিপেন্টে তার মনের মতো পায়নি, সে আগে কখনো কোনো রিয়েলিটি শোতে যায়নি, এটা তার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল, সে মেনে নিতে পারেনি। বাট আমরা তো অনেক রিয়েলিটি শোতে গিয়েছি, এইরকমই হয় রিয়েলিটি শো, এরকমই কষ্ট করে আগে বাড়তে হয়। কষ্ট ছাড়া কোনো জায়গায় ভাত নেই, এটাই স্বাভাবিক। আমি আমার কিচেনে 8-10 ঘন্টা কাজ করার পরে দেখা গেছে মাস গেলে একটা পেমেন্ট আছে আমার হাতে, কাজ না করলে তো আসবে না। যারা যারা আপনারা কখনো কোনো রিয়েলিটি শোতে যান নাই কখনো, তাদেরকে আমি কখনো বুঝাতেও পারবো না যে মেকআপ নিতেই হবে। এই যে আমি ক্যামেরার সামনে আপনার সামনে আসছি, আমি কি মেকআপ ছাড়া আসছি? আমি তো একটু সোনু লাগাই আসছি রে ভাই, বুঝেন না কেন? টিভিতে যখন আপনাকে দেখাবে আপনার তো একটু মেকআপ নিতে হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আর আপনি মেকআপ না নিতে চাও এটা অন্যায়ের কিছু না। আপনি তো জানেন, আপনি তো প্রথম দিন যখন গেছেন তখন মেকআপ করেই গেছেন। আমি প্রথম দিন যখন গিয়েছি তখন তো আমি মেকআপ করেই গিয়েছি, তো আমি শেষের দিন মেকআপ কেন করবো না? ওখানে যাওয়ার পরে কেন এরকম যে আমি মেকআপ নিব না? ওরা আমাদেরকে বলছে আপনারা যদি নিজের হাতে মেকআপ করতে চান নিজের হাতে করেন, বা আমাদের মেকআপ ম্যান আছে তাদেরকে দিয়ে যদি মেকআপ নিতে চান তাদেরকে দিয়েও মেকআপ নিতে পারেন। তারা সুন্দর করে আমাদেরকে হেয়ার স্টাইল করে দিত। আর আমাদের যাদের চুল বড়, আবার দেখা গেছে যে অনেকের চুল ছোট, তাদেরকে এক্সট্রা একটা খোপা দিত, বলতো যে খোপাটা লাগায়া ফেলেন যেন চুলটা খুলে না যায়। এখন আমি খাবার রান্না করব, ওইখানে যদি আমি চুল খুলে যায় তাহলে তো এটা একটা প্রবলেম না? আমাকে সব দিক চিন্তা করে হ্যাঁ না বলতে হবে। আমি আমার মন মতো সেখানে চলতে পারবো না, কারণ ওখানে 20টা মেয়ে আছে, 20 জনের মেন্টালিটি 20 রকমের। কিছু কিছু ছোট লোক আছে যাদেরকে কখনো বুঝানো যাবে না, আর তারা কখনো বুঝবেও না। তবে সবাইকে বিনতি নিবেদন করব, আপনাদের একটুখানি মনের শান্তির জন্য একটা প্ল্যাটফর্ম নষ্ট করবেন না। অনেক মানুষের স্বপ্ন থাকে অনেক কিছু। হ্যাঁ, আপনারা মাস্টার শেফ ইন্ডিয়া দেখেন, মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখেন, অস্ট্রেলিয়াতে দেখছেন কিভাবে খাবার ছুঁড়ে ফেলে দেয়। আমার মনে হয় আমাদের বাংলাদেশে যদি এরকম কোনো কিছু হইতো, আমরা মনে হয় ওই প্লেট দিয়ে শেফদেরকে পিটায় আসতাম। কিন্তু দেখেন ওরা তো সম্মান করে, আমরা কেন পারি না সম্মান করতে? আমাদেরও সম্মান করা দরকার। একটা রিয়েলিটি শো পরিচালনা করতে যে কি পরিমাণ কষ্ট হয়, আর সেখানে সেই পরিচালনাটা আমাদের কিন্তু স্বপ্ন, আমাদের ইচ্ছা। হ্যাঁ, হয়তো আমাদের সময় শেষ হয়ে যাবে, আমাদের ছেলে মেয়েরা ওখানে অংশগ্রহণ করবে, তারা ভালো কিছু করবে, বাট কিছু কিছু মানুষের জন্য সব নষ্ট হয়ে যায়। আমার যতটুকু সত্যি কথা বলার আমি বলেছি ওইখানে। আর কার কি মনে হয় সেটা আপনাদের পুরোপুরি ইচ্ছা, আপনারা বুঝেন, আপনারা শুনেন, আপনারা জানেন। বাট আমি কারো কখনো কোনোদিন কোনো খারাপ দেখিনি। কে লাইভে এসে কি বলতেছে সেটাও আমার দেখার দরকার নাই। বাট আমাকে কেউ প্লিজ দয়া করে মেসেঞ্জারে নক দিয়েন না, আমার পেজে কেউ গিয়ে কমেন্ট করেন না, উল্টাপাল্টা বললেন না যে
এই এটা করছে, ওই এটা করছে, ওই এই জায়গার স্টুডেন্ট, এই জায়গার স্টুডেন্ট, আপনারা যা করতেছেন মানে সবকিছু একেবারে হজবজ করে দিচ্ছেন। এত সুন্দর একটা শো, এত ভালো, আরে নিজের ব্যাপারে না চিন্তা করে একটুখানি মানুষের ব্যাপারেও তো চিন্তা করতে পারেন। নিজেরটা বাদ দেন, একটু অন্যেরটা চিন্তা করেন যে অন্য মানুষরাও তো এই শোতে আছে। আপনার সাথে যদি একটু খারাপ হয় আমার সাথে ভালো হবে, আমার সাথে যদি একটু ভালো হয় আপনার সাথে খারাপ হবে। একজনের সাথে তো ভালো হবে, আল্লাহর তো একটা নিয়ামত, একজনের সাথে ভালো হইলেই সবার ভালোটা খুঁজে নিতে হয় সেখানে। ঠিক আছে আপুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।